সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা সকলেই অবগত আছি মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 17 অক্টোবর 2025 পলাতক এবং ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। এই রায় ঘোষণার সংবাদটি বাংলাদেশ, ভারত এবং বিশ্বের নানা গুরুত্বপূর্ণ গণমাধ্যম তারা যথাযথ গুরুত্ব দিয়ে এটি প্রকাশ করেছে। এই সংবাদের পরেও গত কয়েকদিন আমরা লক্ষ্য করছি বিশ্বের নানা গণমাধ্যমে শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায় নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে, চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, নানা প্রেডিকশনের কথা অনেকেই আলোকপাত করছেন। বিশেষ করে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি অনিশ্চিত হলো, তার কি রাজনৈতিক মৃত্যু ঘটল, কিংবা বাংলাদেশের রাজনীতিতে তিনি কি আর ফিরতে পারছেন, অথবা তার নেতৃত্বাধীন আওয়ামী লীগেরই বা বাংলাদেশে রাজনৈতিক ভবিষ্যৎ কী, এই ধরনের নানা আলোচনা হচ্ছে এবং এই আলোচনাটা কোনো কারণেই অপ্রাসঙ্গিক বা অসঙ্গত নয়। তার মতো দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্র পরিচালনা করেছেন যিনি দুর্দণ্ড প্রতাপে, তার মৃত্যুদণ্ডের রায়, নিশ্চয়ই এটি নিয়ে আলোচনা হবে। তবে যে প্রশ্নটি সামনে এসেছে তার রাজনৈতিক ভবিষ্যৎ কী, এ প্রসঙ্গে আমি নিজে কোনো কনক্লুশন করছি না, অথবা আমার নিজের কোনো ব্যক্তিগত মত দেওয়ার মতো যোগ্যতাও আমার নেই। নানা বিশ্লেষক, নানা বিশিষ্ট জন তারা যেভাবে এই বিষয়গুলোকে মূল্যায়ন করেছেন তার কয়েকটি ইস্যুস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। পরবর্তীতে হয়তো আমরা কিছু আলোচনা বা আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করব। যেমন একজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম মনে করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়ে পশ্চিমা বিশ্ব ও ভারতের যে চাপ সৃষ্টি হয়েছিল এই রায়ের ফলে সেটা সীমিত হয়ে যাবে। একই সাথে শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত গুঞ্জনেরও অবসান হলো বলে মনে করেন তিনি। কারণ রায়ে মৃত্যুদণ্ড হওয়ায় খুব তাড়াতাড়ি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার বা নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করার কোনো সম্ভাবনা নেই। এছাড়া মিস্টার মাসুম আরও বলছেন, ওভারঅল বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান আরও দুর্বল হবে এবং তার বিরোধী পক্ষ এই রায়ের মধ্য দিয়ে নৈতিকভাবে বা রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হবে। ফলে আব্দুল লতিফ মাসুমের এই মূল্যায়ন থেকে অনুমান করা যায় যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তার প্রধান ঝুঁকিটা হলো এই মৃত্যুদণ্ডের রায়ে কার্যকর হওয়ার মুখোমুখি হওয়া। সেটি নিশ্চয়ই তিনি এই মুহূর্তে হতে চাইবেন না। ফলে আগামী নির্বাচন, যেটি খুব শীঘ্রই 3 মাসের মধ্যে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে তার রাজনৈতিক দলের অংশগ্রহণ এটি অনিশ্চিত। এবং এই অনিশ্চয়তা যদি থাকে এবং একটি নির্বাচন যদি আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে সংগঠিত হয়ে যায়, সেই নির্বাচন যদি অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে নিঃসন্দেহে আওয়ামী লীগ চরম একটা বিপাকে পড়তে যাচ্ছে, এমনটি মনে না করার কোনো কারণ নেই। যেমন এই যে আপনার মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের এক ধরনের বয়ান আছে। আওয়ামী লীগ এই কোর্টকে ক্যাঙ্গারু কোর্ট বলছে, অথচ এই কোর্ট আওয়ামী লীগের আমলে এই একই ফরম্যাটে গঠন করা হয়েছিল এবং তারা যুদ্ধ অপরাধের বিচার করে সেখানে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। ফলে সেই আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বলার কোনো নৈতিক অধিকার আওয়ামী লীগের আছে কি না, এ প্রশ্ন নিশ্চয়ই উঠবে। এক্ষেত্রে এই যে রায়কে তারা ষড়যন্ত্রমূলকভাবে বলছে, তারা এই রায়কে মানেন না বলছেন, এই রায় নিয়ে তারা বিচলিত নয় এমন কথা বলছেন, এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এমন কথা বলছেন, এই কথাগুলো যে খুব দুর্বল ভিত্তির সেটিও নানাভাবে উপস্থাপন করা যায়। এছাড়া ধরুন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় OHCHR এদের যে প্রতিবেদন, সেখানে স্পষ্ট বলা হয়েছে জুলাই আগস্টের হত্যাকাণ্ড ছিল ব্যাপক ও পদ্ধতিগত এবং এটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে। সেই প্রতিবেদনে নিহত 1400 মানুষের মধ্যে 12-13% শিশুর উপস্থিতির তথ্য। তারা এভাবে বলছে, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সেদিন রাষ্ট্রের লক্ষ্য ছিল নির্বিচার ভীতি সঞ্চার করা।
এবং তারা আরও বলছেন এই বস্তুনিষ্ঠ প্রমাণের পাশাপাশি ছিল রাষ্ট্রীয় মানসিকতার এক ভয়ঙ্কর উন্মোচন। যেমন আমরা দেখেছি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক পুলিশ কর্মকর্তার কথোপকথন, যেখানে বলা হচ্ছে একটা মারলে আরেকটা আসে, এটাই এখন সবচেয়ে বড় সমস্যা। এটি নিশ্চয়ই আমরা টেলিভিশনেও শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় সরাসরি আমরা সকলেই দেখেছি। এই বাক্য কোনো বিচ্ছিন্ন উক্তি নয়, এটি ছিল ব্যবস্থার অন্তর্নিহিত দর্শন, যেখানে আন্দোলনকারীদের মানুষ হিসেবে নয়, খেয়াল করুন বাক্যটি, যেখানে আন্দোলনকারীদের মানুষ হিসেবে নয় বরং নির্মূলযোগ্য সমস্যা হিসেবে দেখা হচ্ছিল। এটি জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ের প্রতিবেদন। এবার আসুন, আওয়ামী লীগের তো চরম নির্ভরতা ভারতের প্রতি। ভারতের একজন বিশ্লেষক যিনি অত্যন্ত গ্রহণযোগ্য এবং খুবই গুরুত্ব দিয়ে তাকে বিবেচনা করা হয়, শ্রী রাধা দত্ত, যিনি পেশায় জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক একজন শিক্ষক এবং বিশেষজ্ঞ, তিনি বলছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশিতই ছিল। তিনি বলেন দেশের ভিতরের পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছিল তার বেশ কঠিন বিচার হবে, এটা প্রত্যেকেই আশা করেছিলেন। ট্রাইব্যুনালের কার্যক্রম বাংলাদেশি আইনি প্রক্রিয়া অনুসারেই পরিচালিত হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা একমত হয়েছেন। নিরস্ত্র শিক্ষার্থীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ নিয়ে কারো কোনো সন্দেহ নেই। প্রধানমন্ত্রী সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন, এমন প্রমাণও রয়েছে। এই বিশেষজ্ঞ আরও বলেন আওয়ামী লীগ একটি পাল্টা বয়ান তৈরির চেষ্টা করবে, কিন্তু সার্বিকভাবে বাংলাদেশিরা মনে করে হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন। এটি আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে শ্রী রাধা দত্ত তিনি স্পষ্ট এভাবেই বলছিলেন। ফলে আওয়ামী লীগের ষড়যন্ত্র তত্ত্ব, তাদের বিরুদ্ধে রায়, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তারা এই রায় মানেন না, এমনটি বলার কোনো যুক্তিসঙ্গত কারণ, মিনিমাম কোনো কারণ এটি স্পষ্টভাবে উল্লেখ করার কোনো সুযোগ নেই। এবার আসুন, এছাড়াও অনেক রাজনৈতিক বিশ্লেষক তারা যেভাবে বলছেন স্বৈরাচারী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেশের বিদ্যমান আইন মেনেই হয়েছে। যদিও তিনি ভারতে পলাতক থাকায় রায় কার্যকর করা সহজ হবে না, তবুও তার নেতৃত্বে দলটির রাজনীতি আগের মতো চলার কোনো সম্ভাবনা নেই। অনেকেই একে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু বলে উল্লেখ করেছেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি তাদের এক বিবৃতিতে বলছেন শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা এখন খুবই কম। তার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরাও আরও কঠিন বলে মন্তব্য করেছে এই সংস্থাটি। নিশ্চয়ই আইসিজি সম্পর্কে যাদের ধারণা আছে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, তারা নিশ্চয়ই জানেন যে এরা কোনো ফেক অথবা কোনো দুর্বল তথ্যের ভিত্তিতে কোনো কথা সাধারণত বলেন না। তো এটাতে প্রমাণিত হয় যে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে বাংলাদেশের মানুষ মানবতা বিরোধী অপরাধ হিসাবে সুস্পষ্টভাবে বিবেচনা করে এবং এই বিপুল জনগোষ্ঠীর বিপরীতে আওয়ামী লীগের এই ধরনের ষড়যন্ত্র তত্ত্বকে প্রমাণ করে অথবা বিশ্বাসযোগ্য করে তাদের রাজনীতিতে ফিরে আসা, এটি সো টাফ। ইম্পসিবল বলছি না, তবে খুবই খুবই কঠিন, এটা নিঃসন্দেহে বলা যায়। এবার আসুন, বিবিসি এই সম্পর্কে একটি সুস্পষ্ট নিউজ করেছে। শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসার এই বিষয়ে তারা একটি প্রাসঙ্গিক সংবাদ পরিবেশন করেছে। নানা বিশ্লেষণের মধ্য দিয়ে তারা একজন বিশিষ্ট বিশেষজ্ঞ, রাজনৈতিক ধারাভাষ্যকর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব সাব্বির আহমেদ, তার কয়েকটি কথা তারা খুব গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন। যেমন সাব্বির আহমেদ বলছেন আওয়ামী লীগ সম্পর্কে, তাদের সেন্ট্রাল লিডার তো মোটামুটি গোটা 50। স্বাভাবিক জীবনে ফিরে আসা তাদের কারো পক্ষেই আগামী 5-10 বছরের মধ্যে সম্ভব হবে কি না, আই রিয়েলি ডাউট, অর্থাৎ তিনি সন্দেহের মধ্যে আছেন। আর সেটা যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে দলের রিগ্রুপিং অর্থাৎ দলকে পুনর্গঠন করা অনেক কঠিন কাজ হয়ে যাবে, এটি বলছেন মিস্টার সাব্বির আহমেদ। সেই সঙ্গে ভাবমূর্তির যে সংকটে আওয়ামী লীগ পড়েছে সেটি কাটিয়ে ওঠা দলটির জন্য সহজ হবে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ শিক্ষক। বিশেষ করে 2024 সালে আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় অনুশোচনা প্রকাশ করে ক্ষমা চাওয়ার পরিবর্তে
দলটির নেতারা এখনও জুলাই গণ অভ্যুত্থান যেভাবে দেশি বিদেশি ষড়যন্ত্র হিসেবে দেখানোর চেষ্টা করছেন, সেটি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফেরাকে আরও কঠিন করে তুলেছে বলে তিনি মন্তব্য করেন। এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ মন্তব্য। তিনি এভাবেই বলছেন, শি ইজ ফিনিশড, অর্থাৎ তার অধ্যায় সমাপ্ত হয়েছে। আমার মনে হয় না এটা আর আগের অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা আছে। যদিও অনেকে বলবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই, কিন্তু আমি মনে করি নেতৃত্ব যদি ব্লান্ডার অর্থাৎ বিপর্যয় এই পরিস্থিতিতে পড়ে, সেটার শেষ আছে এটিই তিনি মনে করেন। অর্থাৎ রাজনীতিতে যে শেষ নেই, তিনি এই কথাটাই বিবেচনা করছেন না। তিনি বলছেন যে পলিটিক্যাল লিডার যদি ব্লান্ডারের মুখোমুখি হন, বিপর্যয়ের মুখোমুখি হন, অথবা দলকে তিনি বিপর্যস্ত করে ফেলেন, তবে তার শেষ আছে। একই সঙ্গে তিনি উল্লেখ করলেন, শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হলেও তিনি দলকে অন্তত বাঁচাতে পারতেন যদি জুলাই আন্দোলনের প্রাণহানির দায় নিজে স্বীকার করে দলের সভাপতির পদ থেকে নিজে সরে যেতেন। গত একটা বছর তার সামনে এটা করার সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু তিনি সেটা না করে উল্টোটাই করে যাচ্ছেন। এর মাধ্যমে আওয়ামী লীগকে তিনি নিজেই আরও বেশি বিপদের দিকে ঠেলে দিচ্ছেন, এমনটি বিবিসি বাংলাকে বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ। অর্থাৎ তার কথার একটি সারাংশ এমন যে আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা যদি এই অপকর্মের দায় স্বীকার করে, তার বয়সও হয়েছে, তিনি ৭৮ বছর বয়স্ক একজন মানুষ, তিনি যদি বলতেন যে তিনি বয়সের কারণে বা অন্য কোনো কারণ উল্লেখ করে তিনি রাজনীতি থেকে বিদায় নিয়ে নতুন কাউকে সভাপতির দায়িত্ব দিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠনের চেষ্টা বা উদ্যোগ গ্রহণ করতেন এবং বাংলাদেশে সংগঠিত এই যে অপরাধ, সেটিকে তিনি যে কোনোভাবে ক্ষমা অথবা এই জন্য তিনি দুঃখ প্রকাশ করতেন, কিংবা এই অপরাধ সংগঠন করা রাজনৈতিক সরকার হিসেবে তার সরকারের সঠিক কাজ নয়, এমনটি যদি তিনি সাবমিসিভ হতেন, তাহলে হয়তো তার দলকে বাঁচানোর একটা সুযোগ ছিল। এমনটি সাব্বির আহমেদের কথায় মোটামুটি স্পষ্ট হলো। এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কী কারণে শেখ হাসিনা রাজনীতিতে ফিরে আসতে পারেন অথবা তাদের দল আবার পুনর্বাসিত হতে পারে এমনটি ভাবেন, সেটির কোনো সুস্পষ্ট ধারণা নেই। এটি মূলত আবেগ এবং অনেকটা গায়ের জোরে অথবা রাজনৈতিক কর্মীদেরকে, অনুসারীদেরকে আশ্বস্ত করতেই তারা এই ধরনের বয়ান করেন যে তারা খুব শীঘ্রই ফিরছেন, এই আপা আসছেন, তারা বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই ফিরবেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে আওয়ামী লীগ হারিয়ে যেতে পারে না, আওয়ামী লীগের লক্ষ কোটি সমর্থক সারা দেশে ছড়িয়ে আছে, ফলে এই সমর্থকদেরকে এলিমিনেটেড করা সম্ভব না। এই ধরনের বয়ান তারা মূলত গায়ের জোরে বা এক ধরনের নিজেদেরকে প্রাসঙ্গিক রাখার জন্যই বলে থাকেন। ইতিহাস ঘাটলে কোনো স্বৈরশাসক পালিয়ে গিয়ে তার দেশের রাজনীতিতে আবার ফিরে এসেছেন, এরকম ইতিহাস খুবই একেবারে নেই বললেই চলে। দু একটি হয়তো থাকতে পারে, সেটিও আমি কী রকম আছে আমি বলছি। ইতিহাস ঘাটলে দেখা যায় জনতার আন্দোলনে এবং বিক্ষোভের মুখে হাসিনার মতো যারা এ পর্যন্ত পালিয়ে গেছিলেন, তারা কেউই সেভাবে রাজনীতিতে তাদের দেশে আর কামব্যাক করতে পারেননি। একমাত্র শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজপাকসেকে একটা উদাহরণ হিসাবে বিবেচনা করা হয়, যদিও তিনি রাজনীতিতে ফিরে এসে তার দেশের রাজনীতিতে আর কিন্তু প্রাসঙ্গিক হতে পারেননি। তিনি দেশের মধ্যেই এক ধরনের নির্বাসিত এবং সংকুচিত জীবনযাপন করছেন, এটাও আমরা নিশ্চয়ই জানি, খুব পার্শ্ববর্তী রাষ্ট্র বলে। এছাড়া ইরানের শাহেনশাহ রেজা শাহ পাহলভি, জার্মানির এরিক হোনেকার, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্দ মার্কোস ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি, তারা জনগণের বিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে গিয়ে তারা রাজনীতিতে জীবদ্দশায় তারা ফিরতে পারেননি। তবে হ্যাঁ, এই যে ফিলিপাইনের মার্কোসের কথা বলা হয়, মার্কোস পরিবার অবশ্য রাজনীতিতে ফিরে এসেছে এক প্রজন্ম পরে। মার্কোস কিংবা মার্কোসের স্ত্রী ফিরতে পারেননি। ফলে এসব ইতিহাসও মনে রাখলে এটি ভাবাটাই সঙ্গত, শেখ হাসিনার বয়স ৭৮, তিনি যেভাবে জনগণ কর্তৃক ধিক্কৃত হয়েছেন, যেভাবে বাংলাদেশের ১৪০০ মানুষ যারা শহীদ হয়েছে তাদের পরিবার, ৩০,০০০ আহত ক্ষতিগ্রস্ত পরিবার, সারা বাংলাদেশের লক্ষ কোটি বিরোধী রাজনৈতিক কর্মী, তারা শেখ হাসিনাকে গ্রহণ করবেন এই মানসিকতা তারা পোষণ করেন না।
ফলে শেখ হাসিনার বয়স, শারীরিক সক্ষমতা, রাজনৈতিক বাস্তবতা, তার ফিরে আসার সম্ভাবনা এটি একেবারেই শূন্যের কোটায়, এমনটি মনে করা যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। বিদ্যমান ব্যবস্থায় বাংলাদেশের রাজনীতিতে যারা এখন রাজনীতি করছেন, যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা যদি বাহুল্য আচরণ না করেন, নিজেদের মধ্যে ঐক্যকে অত্যন্ত দুর্বল করে না ফেলেন এবং নির্বাচনটি যদি সুস্থ স্বাভাবিক হয়, সেই নির্বাচন যারা বিজয়ী হবেন, যারা পরাজিত হবেন, তাদের উভয়ের মধ্যে একটা এই ফলাফলকে মেনে নিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো একটা সংগঠিত মানসিকতা যদি থাকে এবং যেই দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন, সরকার গঠন করবেন, তারা যদি শেখ হাসিনার থেকে নিকৃষ্টভাবে রাষ্ট্র পরিচালনা না করেন অথবা শেখ হাসিনার মতো যদি না করেন, তাহলে শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা নাই। আর ভবিষ্যৎ যে সরকার ক্ষমতায় আসবে সেটি যদি লুট, দুর্নীতি, দুঃশাসন, বিরুদ্ধমত দমনে, রাষ্ট্রীয় ক্ষমতার চরম অপব্যবহার, এগুলোতে যদি শেখ হাসিনার সাথে তুলনাযোগ্য হন, তাহলে রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনা রাজনীতিতে ফিরে আসার একটা ক্ষীণ সম্ভাবনা থাকবে। এ বিষয়ে নিশ্চয়ই বিদ্যমান রাজনৈতিক দল যারা আছেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল যারা আছেন, তারা সকলেই দায়িত্বশীল মনোভাব পোষণ করবেন। একটি রাজনৈতিক প্রক্রিয়া যদি সুসংহত করা যায়, নির্বাচনে বিএনপি এবং জামাতকে পরস্পর প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে, তারা যদি এই প্রতিদ্বন্দ্বিতা অন্তত একটি ফেয়ার কম্পিটিশনের মধ্যে তারা যদি থাকেন, ধরেই নেওয়া যায় আওয়ামী লীগকে বিএনপি যে নির্যাতন নিষ্ঠুরতার মধ্য দিয়ে গেছে, বিশেষ করে তাদের শীর্ষ নেত্রী বেগম জিয়া এবং তারেক রহমানের পরে যে নির্যাতন, বিএনপি আওয়ামী লীগকে স্পেস দিবে, ডেকে নিয়ে আসবে, এমনটি ভাবার কোনো কারণ নেই। জামাতের পরেও যে নিবর্তন চলেছে, তাদের শীর্ষ নেতাদের যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে, তারাও আওয়ামী লীগকে রাজনীতিতে ওয়েলকাম করবেন, স্বাভাবিকভাবে এটি ধরে নেওয়া যায় না। এনসিপি তারা তো সম্মুখ যুদ্ধে সর্বশেষ বিজয়ের কেতন ওড়ানোর অগ্রপথিক, ফলে তারাও আওয়ামী লীগের রাজনৈতিক প্রাসঙ্গিকতা এটি মেনে নেবেন অথবা ওয়েলকাম করবেন, এটিও বিবেচনা করার সুযোগ নেই। ফলে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যদি সঠিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন, যে দল রাষ্ট্র ক্ষমতায় আসবেন, যে দল বিরোধী দলেই থাকবেন, তারা যদি সকলে মিলে বাংলাদেশটাকে গড়ার একটি ইতিবাচক মানসিকতায় বাংলাদেশকে পরিচালনা করেন, তাহলে ধরেই নেওয়া যায় শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ইতিমধ্যে ঘটে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।